শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যে 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি বিএনটি শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি সাবিহা নিগার দৃষ্টি। পুরো খবরে আছি আমরা। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, যার ঢেউ ছড়িয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি জেলায়। ঢাকার উত্তরা ও সায়েন্স ল্যাবে সকাল থেকেই বন্ধ ছিল যান চলাচল। আর এতে করে সীমাহীন যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজকে বিকেলে মানিক মিয়া এভিনিউ অবরোধের চেষ্টা হলে ধাওয়া করে পুলিশ। আর এসব নিয়ে সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় মঙ্গলবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজপথে এই বিক্ষোভ। রাজধানীর উত্তরায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা এমন অচলাবস্থায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। যদি কোনো লোক ব্যক্তিগত কেউ যদি অপরাধী হয়, সেখানে আন্দোলন করো। রাস্তা অবরোধ করে কিসের আন্দোলন? রিক্সা, অটো কোনো কিছু চলে না, জনভোগান্তি এটা অত্যন্ত খারাপ। আমরা দ্রুত এটার অবসান চাই। পরীক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় দুর্ভোগের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রেও পৌঁছতে পারেননি অনেকে। বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি হাঁটু সমান, স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে। পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক, আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। ছাত্রছাত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়ও 2 দফা সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এতখানি পানি, ওই পানির ভিতরে স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাচ্ছে, উনি কি এগুলো দেখে না? যোগ্য স্থানে যোগ্য মানুষ বসানো হোক, অযোগ্য বসানো হোক, এটা ঠিক না। দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান শিক্ষার্থীদের একটি অংশ। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেন ছাত্রদল নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছে গতকাল যে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, সেজন্য আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং আমরা মনে করি এটি আলাপ আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে। সুতরাং কোনোভাবে রাস্তা অবরোধ করে বসে এই সমস্যার সমাধান করা যাবে না বলে আমরা মনে করি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? মাননীয় শিক্ষামন্ত্রী যাতে আমাদের সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে পরীক্ষাটা স্থগিত করে। সারা দেশে যেহেতু এক প্রশ্ন পরীক্ষা হচ্ছে, এই কারণে আমাদেরকে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হোক এবং পুনর্বিবেচনা করে আমাদের আবার নতুন করে একটা রুটিন প্রকাশ করা হোক এই পরীক্ষার বিষয় নিয়ে। বিকেলে সংসদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরারও আহ্বান জানান তিনি। এ সময় পদার্থবিজ্ঞানের 2টি ভুল প্রশ্নের দায় আগে সরকারের ঘাড়ে চাপিয়ে বলেন, এক্ষেত্রে পূর্ণ নম্বর দেওয়া হবে। কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারা এই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। ভবিষ্যতে পরীক্ষার সময় এগিয়ে ডিসেম্বর-জানুয়ারিতে নিয়ে আসা হবে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী। এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর এন্ড জানুয়ারি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, বিকেলের দিকে তো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে, আমরা সংবাদে বলছিলাম, এবং আপনার পেছনেও দেখতে পাচ্ছি ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ইমতিয়াজ, আজ সন্ধ্যা প্রায় 6:30টার দিকে এখানে মূলত যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি আছে সেটি ঘটেছে। মূলত এর আগে শিক্ষার্থীরা অবস্থান করছিল, আজ সকাল 11টা থেকে তারা অবস্থান করছিল সায়েন্স ল্যাবে, এবং সায়েন্স ল্যাব থেকে পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে অবস্থান করে, এবং এর পরবর্তীতে ভিসি চত্বর পার হয়ে তারা শিক্ষা বোর্ড যে অফিসটি রয়েছে শিক্ষা বোর্ড অফিসে যায় অবরোধ করতে, এবং সেখানে যখন তারা ব্যর্থ হয় তারা আবার সায়েন্স ল্যাবে ফিরে আসে। পরবর্তীতে প্রায় 5টা থেকে শুরু করে 5:30
পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে এবং 5:30টার দিকে তারা আসলে অবরোধ কর্মসূচিরা ওখান থেকে তারা আসলে মুভ করে এই দিকে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দিকে। এবং তাদের যে মূল দাবিগুলো আজকে রয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ আরও প্রায় 3টি দাবি তাদের রয়েছে, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা সংসদ ভবনে এসে আসলে এখানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা নিশ্চিত করবেন, এমন দাবি নিয়ে কিন্তু তারা সেখানে অবস্থান করছিল। এবং সন্ধ্যা 6:30টার আগ পর্যন্ত তারা যখন এখানে আন্দোলন করছিলেন, অর্থাৎ অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের সাথে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সন্ধ্যা 6:30টার দিকে তাদের মধ্য থেকে একটি পক্ষ সংসদ ভবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ কিন্তু তখন বলা যায় এক প্রকার বাধ্য হয় তাদের উপরে লাঠিচার্জ করতে এবং লাঠিচার্জ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। এবং তারা তখন যে যেমনি পারছে এখান থেকে আসলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একটা পক্ষ শিক্ষার্থীদের মধ্যে এখনও এখানে আছে, তারা অবস্থান করছে, তারা জানাচ্ছেন যে কিছুতেই আসলে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে অবস্থান কর্মসূচি উঠিয়ে নেবেন না। অনেক ধন্যবাদ আহমেদ সোহাগ। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে। চট্টগ্রামে কমছে বন্যার পানি, বানভাসী মানুষের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। আর একদিকে খাবার এবং ঔষধ সহ নানা নিত্যপণ্যের সংকট, সাথে পুনর্বাসনের দুশ্চিন্তায় সাতকানিয়া, বাঁশখালী সহ দুর্গত এলাকার মানুষ। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার। আরও জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বাবা অটোরিকশা চালক, মা আর ভাই বোনেরা আশ্রয় কেন্দ্রে। তাই বন্যার পানি কমার পর মাথা গোঁজার ঠাইটুকু বসবাসের উপযোগী করতে ব্যস্ত সাতকানিয়ার কেউচিয়া 2 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষার্থী জায়েদ হোসেন। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলা দেবো আর কি, যেগুলো এখানে ফুটো হয়ে গেছে সেগুলো তুলে নেব তরলগুলো। বন্যায় ডুবেছে এলাকার নুরুল আলমের ডে নাইট ফার্মেসি, নষ্ট হয়েছে প্রায় 3 লাখ টাকার ওষুধ। আগের বন্যায় ক্ষতি পোষাতে ঋণ নিয়েছেন, যা পরিশোধ হয়নি এখনো। এবারের ক্ষতি কিভাবে পোষাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আগে একবার নিয়েছে, এগুলো শেষ হয় না, এখন আবার নতুন ভাবে ঋণ নিয়ে কিভাবে করবো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বৃষ্টি কমায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নামছে পানি। যতই পানি কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেকের ভেঙে গেছে বসতঘর, নষ্ট হয়েছে দোকানপাটের জিনিসপত্র। সবখানেই তাই এখন সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। পোল্ট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। একই অবস্থা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে, যেখানে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা আধা পাকা বাড়িঘর, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, নষ্ট হয়েছে ফসলি জমি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। যেহেতু ঘরবাড়ি পড়ে গেছে, তাদের আশ্রয়স্থল, সেটা যদি আপনার পিলার এবং টিন দিয়ে কোনো রকম আশ্রয়স্থল করে দেওয়া যায়। সব মিলে এবারের বন্যায় জেলার 15 উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিটি ঘরবাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। সরকারি হিসাবে সাতকানিয়ায় বন্যা কবলিত হয় 85% এলাকা, বাঁশখালীতে এই হার 60%। এছাড়া 80% এলাকা প্লাবিত হয় সন্দ্বীপ আর হাটহাজারী উপজেলায়। 70% এলাকা প্লাবিত হয় লোহাগাড়া ও আনোয়ারায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কেউ অলস বসে নেই। বন্যার সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সরকার মন্ত্রণালয়। সচিবালয়ে এক সভা শেষে জানানো হয়, সুযোগ হলে সরকার প্রধান দুর্গত এলাকায় যাবেন, তবে এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। পানি নামতে শুরু করায় এখন সরকারের অগ্রাধিকার পুনর্বাসন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের 59 উপজেলা। সরকারি হিসাবে প্রাণ গেছে 56 জনের, আহত 39 জন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে হয় আন্তমন্ত্রণালয় সভা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে পরে জানানো হয়, পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সে কারণে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে
একাধিকবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে। ওনার নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে ওই এলাকাগুলো সফর করব। আলহামদুলিল্লাহ, আই মাস্ট সে আমরা জিনিসটাকে সুন্দরভাবে মোকাবেলা করেছি। দ্যাট ক্রেডিট গোজ টু আওয়ার লিডার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। উনি যাবেন কিনা যদি সুযোগ হয়ে যাবেন, বাট ওনার যাওয়ার সাথে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। আমরা কর্ম করে যাচ্ছি, উই আর নট আইডেল। দুদিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় বীজতলা তৈরি ও বীজ বিতরণ করা হবে। দেয়া হবে খুরা রোগের ভ্যাকসিন। এবছর চট্টগ্রামে চলমান প্রকল্পের কাজ শেষের পর জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা সরকারের। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। একটি আমাদের প্রজেক্ট চলমান আছে, এই বছরের শেষের দিকেই আমরা সেটা হয়তো সিটি কর্পোরেশন হস্তান্তর করব। তার মধ্য দিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতার যে বিষয়গুলো আসে, আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকবে না। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব আরো কয়েকদিন পর পাওয়া যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশে কাজের সুযোগ নেই বলে মেধা পাচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, যারা উদ্যোক্তা হতে চান তাদের সহায়তা করবে সরকার। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দক্ষতা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্টার্টআপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন 4 তরুণ। অফলাইন ট্রাভেল এজেন্ট এবং সরকারের ডিজিটাল সরকার প্রধান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপের জন্য সরকার অর্থ সহায়তা দেবে। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও সহায়তা করা হবে। এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। সরকার চেষ্টা করছে পরিবর্তনের জন্য, চেষ্টা করছে একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক অনেক অভিনন্দন। এর আগে 7টি নির্বাচিত স্টার্টআপকে অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবারে প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। অপ্রতিরোধ্য দু দলের লড়াইয়ে কে থামবে আর কে যাবে ফাইনালে? ফ্রান্স না স্পেন? জানা যাবে রাতে প্রথম সেমিফাইনালে। এমবাপ্পে আর ইয়ামালের লড়াই, দেশ আর লাফুয়েন্তের কৌশলের প্রতিদ্বন্দ্বিতাও হবে জমজমাট। ইংল্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালের আগে আলোচনায় শুধু 2 দলের তারকারা নন, আছেন ম্যাচের রেফারিরাও। কারণ দায়িত্ব পেয়েছেন ইসমাইল এলফাত, যার অধীনে খেলে কখনো হারেননি লিওনেল মেসি। ইংলিশ মিডিয়া তাই ইনিয়ে বিনিয়ে প্রশ্ন তুলছে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের রেফারি ইসমাইল এলফাত। তার নারী নক্ষত্র বের করতে ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ মিডিয়া। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সাথে ইসমাইলের সম্পর্ক মেলাতে রীতিমতো চলছে গবেষণা। মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এই রেফারি 18 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি শুরু করেন রেফারিং। মাঠের সেই যাত্রাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। কাতার বিশ্বকাপে 3 ম্যাচ পরিচালনার পাশাপাশি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে ছিলেন চতুর্থ কর্মকর্তা। এবার সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব তার কাঁধে।
এলফাত কঠোর রেফারি হিসাবে পরিচিত। এবার 3 ম্যাচে দেখিয়েছেন 8 হলুদ ও 1 লাল কার্ড। বিশ্বকাপ বিরতির আগে MLS-এ 10 ম্যাচে তার পকেট থেকে বের হয়েছে 41 হলুদ ও 3 লাল কার্ড, দিয়েছেন 3টি পেনাল্টি। মেজর লিগের সূত্র ধরে লিওনেল মেসির লাকি রেফারি বলা হচ্ছে ইসমাইল এলফাতকে। এই রেফারির পরিচালনায় 4 ম্যাচ খেলে সবকটিতে জিতেছে মেসির ইন্টার মায়ামি। এই 4 ম্যাচে মেসির গোলও কম নয়, 5 বার নাম তুলেছেন স্কোরশিটে। মেসির সঙ্গে এলফাতের এই নিখুঁত জয়ের রেকর্ড ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা। একের পর এক ছুতো খুঁজে বেড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডও সেই পালে হাওয়া দিয়েছেন। মিশরের জেকোর গোল বাতিল ও এম্বোলোর কার্ডও নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। যদিও ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোল্লিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। তারপরও রেফারির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিশ্বকাপের। ইকরাম হুসাইন, চ্যানেল 24। শেখ হাসিনা দেশে ফিরলে ওয়েলকাম। তার এই ঘোষণা সরকারের জন্য কোনো চাপ বা সমস্যা নয়, এসব বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি জানিয়েছেন 5 অগাস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। ওনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। একটু বেশি বৃষ্টি হলে রাজধানীতে দেখা দেয় দুর্বিষহ জলজট। ঘন্টার পর ঘন্টা ডুবে থাকে প্রধান সড়ক সহ অলিগলি। অথচ জলাবদ্ধতা নিরসনে ঢাকার খাল নালা পরিষ্কার সহ বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি বছরই বরাদ্দ শত শত কোটি টাকা। প্রশ্ন উঠছে, এত টাকা খরচের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান মিলছে না? আশিকিন প্রিন্সের রিপোর্ট। মেগা সিটি ঢাকা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হতো চারপাশের নদ নদী এবং নগরের ভেতর দিয়ে প্রবাহিত অসংখ্য খালের মধ্য দিয়ে, কিন্তু সেই স্বাভাবিক ব্যবস্থাই আজ নানা সংকটে। দখল ও ভরাট হয়ে বিলীন হয়ে গেছে নগরীর অনেকগুলো খাল। যেগুলো টিকে আছে সেগুলোর অনেক অংশই দূষণ ও বর্জ্যে ভরাট। চারপাশের নদীর নাব্যতাও কমেছে, সেই সাথে ড্রেন এবং খালে বর্জ্য ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলাফল, একটু মুষলধারে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। কোথাও কোথাও সেই পানি নামতে লেগে যায় কয়েক ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ন্যাচারাল যে কানেক্টিভিটি নষ্ট করেছি শুধু না, আমাদের কি খাল দখল করে সেখানে সুরম্য অট্টালিকা, কৃত্রিম যে ড্রেন অল্প বিস্তর করেছি, সেটার সাথে আবার এই প্রাকৃতিক ড্রেনের যে সংযোগস্থল, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা হয় বসতবাড়ি করেছি, না দেখা যাবে ময়লা আবর্জনায় পানি আর ফ্লো হতে পারে না। 2020 সালে ঢাকার খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে যায় 2 সিটি কর্পোরেশনের কাছে। ঢাকা উত্তর সিটি 2024-25 অর্থ বছরে খাল ও ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে প্রায় 100 কোটি টাকা। আর 2025-26 অর্থ বছরে এই খাতে বাজেট ছিল 150 কোটি টাকারও বেশি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2025-26 অর্থ বছরে খাল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে 115 কোটি টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনায় 57 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সময় এসেছে এই মেগা সিটির উন্নয়ন নিয়ন্ত্রণের। ঢাকার আউটফলে যে বন্যা প্রবাহর যে এলাকাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন হাউজিং দিয়ে দখল হয়ে গেছে, যখন জলাবদ্ধতা পরিমাণ বাড়বে দেখবেন যে আমার এটা আরও স্থায়ী হয়ে যাবে। ড্রেনেজের উন্নয়ন লাগবেই, কিন্তু তার পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণ, খালগুলোকে খালের মতো রেখে দেওয়া, যত্রতত্র আবাসন নিয়ন্ত্রণ, এটা নিয়েও কর্পোরেশনের কথা বলা উচিত। একই সাথে পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।